মাইলের পর মাইল জুড়ে মরুভূমিতে কাউকে দেখা যাচ্ছিল না। শুধু একটা ছোট মাটির ঘর ছিল, যেখানে এক বৃদ্ধ বাবা বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়ল। বাবা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। কিছুক্ষণ পর কেউ জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করল। রেগে গিয়ে বাবা চিৎকার করে বললেন, আরে ভাই, দরজা ভাঙবে নাকি? আমি আসছি, একটু ধৈর্য ধরো। দরজা খুলতেই বাবা থমকে গেলেন। তার সামনে দাঁড়িয়ে ছিল এক সুন্দরী যুবতী মেয়ে, কিন্তু তার অবস্থা করুণ। বৃষ্টিতে পুরো ভিজে গেছে, তার পোশাক শরীরে লেগে আছে, চোখে ভয়, মুখে ক্লান্তি, ঠোঁট কাঁপছে আর চুল এলোমেলো। সে ঠান্ডায় কাঁপছে। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি মেয়ে? এই মরুভূমিতে একা একা কি করছো? মেয়েটি কাঁপা গলায় বলল, দয়া করে আমাকে ভেতরে ঢুকতে দাও, আমি তোমার সঙ্গে থাকতে চাই। বাবা দুপা পিছিয়ে গিয়ে ভ্রু কুঁচকে বললেন, আমার সঙ্গে? কেন? তুমি আসলে কে? মেয়েটি কিছু না বলে শুধু একবার বাবার দিকে তাকালো, তারপর জোর করে ঘরে ঢুকে গেল। বাবা অবাক আর রেগে গিয়ে বললেন, এই কেমন আচরণ? তুমি কে যে আমার ঘরে এভাবে ঢুকে পড়ছ? যদি কেউ দেখে ফেলে, তারা তো নানা কথা বলবে। একজন বৃদ্ধ লোকের ঘরে এক তরুণী মেয়ের থাকা। মেয়েটির নাম ছিল আয়রা। সে বাবার হাত ধরে কাঁদতে লাগল। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মাত্র 2 দিন আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামী মারা গেছে। শ্বশুরবাড়ির লোকেরা আমাকে দুর্ভাগা বলে তাড়িয়ে দিয়েছে। তারা বলেছে আমি তাদের ছেলেকে খেয়ে ফেলেছি। বাবার মন নরম হয়ে গেল, কিন্তু তিনি চুপ করে রইলেন। আয়রা বলতে থাকল, আমি যখন বাবা মায়ের বাড়িতে ফিরেছিলাম, তারাও দরজা বন্ধ করে দিয়েছিল। বলেছিল, এখন তোমার বাড়ি তোমার শ্বশুর বাড়ি। আমি শাশুড়ির কাছে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেছিলাম আমার দোষ কি, কিন্তু উনিও আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে মেয়ে, তুমি এখানে থাকতে পারো, তবে যদি কেউ দেখে ফেলে তাহলে নানা কথা উঠবে। আয়রা মাথা নিচু করে এক কোণে গিয়ে চুপচাপ বসে রইল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার জামা কাপড় এখনও ভেজা। বাবা একটা চাদর এনে তাকে দিলেন, এই নাও, এটা ঢেকে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। পরের দিন সকালে আয়রা বাবার জন্য চা বানিয়ে আনলো। আস্তে করে বলল, এই নাও, একটু চা খাও। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এটা বানিয়েছ? দিন কেটে যেতে লাগল। আয়রা ধীরে ধীরে বাবার খুব কাছের মানুষ হয়ে উঠল। কখনো সে বাবার পা টিপে দিত, কখনো তার পাশে বসে গল্প করত, মাথায় তেল মালিশ করে দিত, খাওয়ার সময় পাশে থাকত। বাবা প্রথমে একটু অস্বস্তি বোধ করতেন, কিন্তু ধীরে ধীরে তাকেও মেয়ে না বলে নাম ধরে ডাকতে শুরু করলেন। হয়তো তার পুরনো নিঃসঙ্গ হৃদয়ে কিছু একটা নরম হয়ে যাচ্ছিল। রাতে যখন বাবা ঘুমিয়ে পড়তেন, আয়রা নিঃশব্দে তার পাশে বসে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকত। তার চোখে যেন কোনো অদ্ভুত আলো ছিল, যেন সে কিছু খুঁজছে। একদিন বাবা জিজ্ঞেস করলেন, এখানে কেমন লাগছে তোমার? আয়রা ধীরে বলল, তোমার সঙ্গে খুব শান্তি লাগে, তোমার সঙ্গে আমি নিরাপদ মনে করি। বাবা দৃষ্টি নামিয়ে ফেললেন, নিজের ভেতরের অজানা আবেগের সঙ্গে লড়াই করতে লাগলেন। বহু বছর আগে ভালোবাসাকে যিনি দাফন করেছিলেন, সেই বৃদ্ধ মানুষটি এখন এক তরুণী মেয়ের কারণে অস্থির হয়ে উঠলেন। একদিন আয়রা বাবার হাত ধরে বলল, তুমি খুব ভালো মানুষ, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তুমি পাশে দাঁড়িয়েছ। বাবা কিছু বলতে চাইলেন, কিন্তু কথাগুলো তার গলায় আটকে গেল। আয়রা হেসে বলল, আমি কি তোমার জন্য কিছু রান্না করব? তুমি কি খেতে পছন্দ করো? বাবা প্রথমবারের মতো আন্তরিকভাবে হেসে বললেন, তুমি যা রান্না করবে তাই আমার ভালো লাগবে। সেই দিন থেকে আয়রা প্রতিদিন রহমানের জন্য রান্না করত, তার কাপড় ধুতো, ঘর পরিষ্কার করত। মনে হচ্ছিল সে যেন রহমানের সঙ্গে স্ত্রীর মতো একসাথে থাকতে শুরু করেছে। কিন্তু তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না, ছিল শুধু নীরবতা আর এক গভীর ঘনিষ্ঠতা। রহমান অনুভব করতে লাগলেন, আয়রার আগমনে তার রংহীন জীবনে আবার রং ফিরে এসেছে। এত বছর ধরে একা থাকা তার হৃদয়ে এখন নতুন করে আশার আলো জ্বলল। কিন্তু তিনি জানতেন এই শান্তি বেশিদিন থাকবে না। সমাজের চোখে এই সম্পর্ক ছিল অদ্ভুত আর অগ্রহণযোগ্য। এক রাতে চাঁদের আলো বালির ওপর ছড়িয়ে পড়ছিল। আয়রা রহমানের পাশে এসে বসে নরম গলায় জিজ্ঞেস করল, তুমি কি কখনো প্রেমে পড়েছ?
দীর্ঘ নীরবতার পর রহমান ধীরে বললেন, হ্যাঁ, অনেক বছর আগে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা ফিকে হয়ে গেছে। আয়রা মৃদু স্বরে বলল, ভালোবাসা কখনো মরে না, সেটা শুধু লুকিয়ে থাকে আর সঠিক সময়ে আবার জেগে ওঠে। রহমান আয়রার দিকে তাকালেন। তার চোখে প্রথমবারের মতো সেই একই উজ্জ্বলতা ফুটে উঠল, যা বহু বছর আগে অন্য কারোর জন্য ছিল। আয়রা রহমানের হাত ধরে আসতে বলল, আমি চিরকাল এখানে থাকতে চাই। রহমান কিছুই বললেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইলেন, যেন কোথাও উত্তর খুঁজছেন। রহমানের জীবনে আয়রার আগমন সব কিছু বদলে দিল। বহু বছর ধরে একাকিত্ব অভ্যস্ত ছিল সে। এখন প্রতিদিন সকালে আয়রার কণ্ঠে ঘুম থেকে উঠত, আর সন্ধ্যায় তার উপস্থিতিতে মন শান্ত হয়ে যেত। আয়রা ঘরটাও সাজাতে শুরু করেছিল। উঠোন ঝাড়ু দিত, দেয়াল পরিষ্কার করত, রান্নাঘরে নতুন নতুন খাবার বানাতো। রহমান শুধু চুপচাপ তার কাজগুলো দেখতেন। তার হৃদয়ে এক অদ্ভুত আকর্ষণ জন্ম নিচ্ছিল। তিনি জানতেন আয়রা তরুণ ও সুন্দরী, আর তিনি একজন বৃদ্ধ ক্লান্ত মানুষ। কিন্তু হৃদয়ে টান তো বয়স মানে না। একদিন আয়রা রহমানের জন্য পরোটা বানিয়ে আনল। প্লেটটা এগিয়ে দিয়ে বলল, আজ আমি বিশেষ কিছু বানিয়েছি। রহমান হেসে বললেন, বিশেষ করে আমার জন্য? আয়রা দুষ্টুমি করে বলল, অবশ্যই, আর কার জন্য? কে আছে এখানে? রহমান পরোটা মুখে দেওয়ার আগে একটু থামলেন, তারপর বললেন, বাহ, দারুণ সুস্বাদু। আয়রা খুশি হয়ে বলল, তোমার প্রশংসাই আমার জন্য যথেষ্ট। দিন কেটে যেতে লাগল। এখন আয়রা ঘন্টার পর ঘন্টা রহমানের সঙ্গে গল্প করত, তার পুরনো দিনের কথা শুনত, মাঝে মাঝে তার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে থাকত। রহমানের মনে আয়রার প্রতি এক গভীর ভালোবাসা গড়ে উঠল। সে আর কেবল অতিথি ছিল না, বরং রহমানের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। একদিন রাতে পূর্ণিমার চাঁদ উঠেছিল। আয়রা ধীরে বলল, কখনো কখনো মনে হয় যদি আমার জীবনে ওই দুঃখগুলো না আসতো, তাহলে হয়তো আমি তোমার সঙ্গে দেখা করতাম না। রহমান শান্ত গলায় বললেন, জীবনের পথগুলো অনেক অদ্ভুত। অনেক সময় দুঃখই আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আসল শান্তি লুকিয়ে থাকে। আয়রা রহমানের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে আশ্রয়, সম্মান আর শান্তি দিয়েছ, আমি এটা কখনো ভুলব না। রহমান দৃষ্টি নামিয়ে ফেললেন, কিছু বলতে চাইলেন, কিন্তু মুখে কথা এলো না। আয়রা তার হাতটা ধরে নরম গলায় জিজ্ঞাসা করল, আমার এখানে থাকাতে তোমার কোনো অসুবিধা আছে? রহমান তাড়াতাড়ি বললেন, না, একদমই না, তুমি এখানে থাকলে ঘরটা যেন জীবন্ত মনে হয়। আয়রা হেসে বলল, তাহলে আমাকে চলে যেতে বলো না। রহমান মৃদু হেসে মাথা নাড়লেন, যতদিন ইচ্ছা এখানে থাকো। এখন আয়রা রহমানের জামাকাপড় সেলাই করত, জুতা পরিষ্কার করত, আর রহমান ক্লান্ত হলে তার পা টিপে দিত। সে একেবারে স্ত্রীর মতো করে তার যত্ন নিত। কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, ছিল শুধু নীরবতা, এক গভীর ঘনিষ্ঠতা আর এক অজানা অনুভূতি। একদিন আয়রা তার আঙ্গুল দিয়ে রহমানের মাথায় ধীরে ধীরে তেল মালিশ করছিল। রহমান চোখ বন্ধ করে শান্তি অনুভব করছিলেন। সেই মুহূর্তগুলোয় যেন সময় থেমে গিয়েছিল। একদিন রহমান নরম গলায় জিজ্ঞাসা করলেন, এখানে থাকতে কেমন লাগছে তোমার? আয়রা হাসি মুখে বলল, এখন ভালো লাগছে। তোমার সঙ্গে থাকা মানে যেন কারো খুব আপন মানুষের পাশে থাকা। রহমান আস্তে বললেন, আমি তোমাকে আমার নিজের একজন মানুষ মনে করতে শুরু করেছি। আয়রা হেসে বলল, তাহলে আমাকে মেয়ে বলে ডাকো না। রহমান অবাক হয়ে বললেন, তুমি কি বলতে চাও? আয়রা চোখ নামিয়ে বলল, এটা বলতে কষ্ট হচ্ছে। রহমান কিছু না বললেও তার হৃদয়ে এক অজানা ঝড় বয়ে গেল। তিনি বুঝতে পারলেন আয়রার হৃদয়ে কিছু একটা পরিবর্তন এসেছে, আর সম্ভবত তার নিজের হৃদয়েও। একদিন আয়রা রহমানের জন্য একটা ছোট উপহার আনল, একটা কাপড়ের রুমাল, যার উপর সে রহমানের নাম সূচিকর্ম করে লিখেছিল। সে রুমালটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। রহমান রুমালটা হাতে নিয়ে অবাক হয়ে বললেন, তুমি এটা বানিয়েছ? আয়রা হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ। রহমান রুমালটা বুকে চেপে ধরে বললেন, ধন্যবাদ আয়রা।
এরপর থেকে তিনি আর তাকে মেয়ে বলে ডাকতেন না, শুধু আয়রা বলতেন। আর আয়রাও তাকে বাবা বলা বন্ধ করে দিয়েছিল। একদিন রাতে রহমান ঘুমিয়েছিলেন। আয়রা নিঃশব্দে তার পাশে এসে বসল। ধীরে ধীরে তার মুখের দিকে তাকিয়ে রইল, যেন সে রহমানের মুখে লেখা কোনো গল্প পড়ছে। হঠাৎ রহমান চোখ খুলে বললেন, আয়রা, তুমি এখনো জেগে আছো? আয়রা আস্তে বলল, হ্যাঁ, আমি শুধু তোমার দিকে তাকিয়েছিলাম। রহমান জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখছিলে? আয়রা মৃদুস্বরে বলল, একটা মুখ যে আমাকে নতুন করে জীবন দিয়েছে। রহমান কিছুই বললেন না, শুধু চোখ বন্ধ করলেন, কিন্তু তার হৃদয় কেঁপে উঠল। তার ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল, যেন ভালোবাসার নতুন জন্ম হচ্ছে। এরপর থেকে আয়রা আর রহমানের জীবনে কোনো দূরত্ব রইল না। আয়রা এখন তার দিনের আলো, রাতের নীরবতা আর হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছিল। মরুভূমির একাকিত্বে তারা একে অপরের ছায়া হয়ে বেঁচেছিল। রহমানকে ছাড়া আয়রা এক মুহূর্ত থাকতে পারত না, আর রহমানও তাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করতেন। একদিন আয়রা ধীরে বলল, মাঝে মাঝে ভাবি, যদি সময় এখানেই থেমে যেত তাহলে কেমন হতো? রহমান শান্তভাবে উত্তর দিলেন, সময় থেমে থাকে না, কিন্তু কিছু মুহূর্ত চিরকাল হৃদয়ে থেকে যায়। আয়রা তার দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে কাটানো সব মুহূর্ত কি তোমার মনে থাকবে? রহমান নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন, তোমার কারণেই এই হৃদয় স্পন্দিত হয়। আয়রা হাসল, তাহলে আমাকে চলে যেতে বলো না। রহমান মাথা নেড়ে বললেন, এই বাড়িটা যতদিন তুমি চাও ততদিন তোমার। কিন্তু কতদিনই বা তারা পৃথিবীর চোখ থেকে লুকিয়ে থাকতে পারে? পাশের গ্রামের কিছু মানুষ যারা মাঝে মাঝে ওদিক দিয়ে যেত, তারা রহমানের সঙ্গে আয়রাকে দেখতে শুরু করেছিল। ধীরে ধীরে বাতাসে গুজব ছড়িয়ে পড়তে লাগল। একদিন এক বৃদ্ধা রহমানের বাড়িতে এলেন। তিনি বললেন, রহমান, লোকজন নানা কথা বলছে, সবাই বলে তুমি নাকি তোমার বাড়িতে এক তরুণী মেয়েকে রেখে দিয়েছ। রহমান শান্তভাবে উত্তর দিলেন, আমি তাকে আশ্রয় দিয়েছি, তাকে সম্মান দিয়েছি। বৃদ্ধা ঠাট্টা করে হেসে বলল, সম্মান নাকি অন্য কিছু? রহমান কিছু না বলে চুপচাপ দরজা বন্ধ করে দিলেন, কিন্তু তার হৃদয়ে যেন একটা কাঁটা বিঁধে গেল। সব কথা আয়রার কানে পৌঁছে গেল। সে রহমানের সামনে এসে কাঁপা গলায় বলল, যদি আমার এখানে থাকা তোমার ক্ষতি করে তাহলে আমি চলে যাব। রহমান তৎক্ষণাৎ বললেন, না, তুমি কোথাও যাবে না। আয়রার চোখে জল চলে এলো। সে কাঁপা গলায় বলল, মানুষ নানা কথা বলছে, তোমার সম্মান নষ্ট হচ্ছে। রহমান তার হাতটা আলতো করে ধরল, তুমিই তো আমার সম্মান আয়রা। আয়রা নিচু স্বরে বলল, তাহলে আমাকে গ্রহণ করো। রহমান অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি বলতে চাইছ? আয়রা চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, আমাকে বিয়ে করো, যাতে সবাই চুপ করে যায়। দীর্ঘ নীরবতার পর রহমান বলল, আমি বয়সে অনেক বড় আয়রা, আর তুমি এত তরুণ। মানুষ বলবে আমি তোমার অসহায়তার সুযোগ নিয়েছি। আয়রা শান্তভাবে বলল, মানুষ তো আগেই কথা বলছে, কিন্তু যদি আমরা একে অপরের জন্যই তৈরি, তাহলে আমাদের সম্পর্কের একটা নাম দিতেই পারি না? রহমান কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকল, যেন কোনো উত্তর খুঁজছে। তারপর ধীরে বলল, তুমি যদি প্রস্তুত থাকো আমিও আছি। পরের দিনই রহমান আর আয়রা খুব সাধারণভাবে বিয়ে করল। কোনো সাক্ষী ছিল না, কোনো অনুষ্ঠানও না, ছিল শুধু দুটি হৃদয়ের প্রতিশ্রুতি। মরুভূমির নীরবতা তাদের মিলনের একমাত্র সাক্ষী ছিল। এখন আয়রা রহমানের স্ত্রী। সে আগের চেয়েও বেশি ভালোবাসা দিয়ে রহমানের যত্ন নিত। সে তার জন্য রান্না করত, জামা সেলাই করত, আর রাতে দুজনে তারার নিচে বসে গল্প করত। রহমানের মনে হতো তার জীবনের সব শূন্যতা যেন ভরে গেছে। আয়রা তার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছে। কিন্তু সময় কখনো একরকম থাকে না। একদিন রহমানের শরীর খারাপ হয়ে পড়ল। সে জ্বরে পুড়ছিল, আর আয়রা সারা দিন রাত তার পাশে বসে থাকত, কপালে ভেজা কাপড় রাখত, ওষুধ দিত, আর তার সুস্থতার জন্য প্রার্থনা করত। এক রাতে রহমান দুর্বল গলায় বলল, আয়রা, আমি না থাকলে তুমি কি করবে? আয়রা কাঁদতে কাঁদতে বলল, তুমি ছাড়া আমার কিছুই নেই। রহমান মৃদু হেসে বলল, তোমাকে বাঁচতে শিখতে হবে। আয়রা তার হাত শক্ত করে ধরল।
তোমাকে ছাড়া বাঁচা অসম্ভব। রহমান বলল, ভালোবাসার সঙ্গে ত্যাগ আর বিচ্ছেদও জড়িত থাকে। আয়রা কেঁদে বলল, কিন্তু আমার ভালোবাসায় তো শুধু তুমিই আছো। কয়েকদিন পর রহমানের অবস্থা আরও খারাপ হলো। গ্রাম থেকে ডাক্তার এলেও কোনো লাভ হলো না। তার শ্বাস প্রশ্বাস দুর্বল হয়ে পড়ল। শেষ রাতে রহমান আয়রার হাত ধরে বলল, আয়রা, তুমি আমাকে জীবন দিয়েছ, তুমি আমার শেষ সুখ। আয়রা কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার সব কিছু। রহমান হাসল, চোখ বন্ধ করল আর চিরতরে ঘুমিয়ে পড়ল। আয়রা সেই মরুভূমিতেই রহমানের কবর বানিয়েছিল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। প্রতিদিন সে সেখানে যেত, ফুল রাখত আর আসতে বলতো, তুমি চিরকাল আমার। মরুভূমির বালির সঙ্গে এখন আয়রার চোখের জল মিশে গেছে, কিন্তু সে জানি ভালোবাসা কখনো মরে না, এটা স্মৃতি হয়ে থেকে যায়, হৃদয়ে বেঁচে থাকে। তো বন্ধুরা, মরুভূমির দৃষ্টি এমন এক গল্প যা শেখায় ভালোবাসা বয়স, অবস্থান বা সমাজের সীমাবদ্ধতা মানে না। এটা এক অনুভূতি যা এক হৃদয় থেকে অন্য হৃদয়ে প্রবাহিত হয়। রহমান আর আয়রার গল্প আমাদের শেখায়, যদি কেউ পৃথিবীর উপেক্ষিত কাউকে সমর্থন দেয়, সেটাই একদিন সত্যিকারের ভালোবাসায় রূপ নিতে পারে। একাকিত্বের মধ্যেও যদি একজনের হৃদয় অন্যজনের ধ্বনি শুনতে পায়, তাহলে জীবনও বদলে যেতে পারে। মানুষ যা দেখে সবটাই সত্য নয়, আসল সত্য লুকিয়ে থাকে হৃদয়ের গভীরে। ভালোবাসা ত্যাগ চায়, কিন্তু সেই ত্যাগই জীবনকে অর্থ দেয়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো সব হারানোর পরেই মানুষ খুঁজে পায় আসলে কি তার নিজের। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে, বাই।